রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে, ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য থাকছে নতুন নতুন গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। প্রকৃতি। আচ্ছা, প্রকৃতি বলতে আমরা সকলেই যেটা বুঝি এক সৌন্দর্যময় দৃশ্য, তাই না? আমরা প্রত্যেকটি মানুষ হাজার ব্যস্ততার মধ্যে হলেও মনের মধ্যে ইচ্ছা প্রকাশ করি যে একবার হলেও প্রকৃতিকে সামনে থেকে চাক্ষুষ করা, আর সেই প্রকৃতিকে আরো সৌন্দর্যময় করার জন্য ঈশ্বরের এক অমূল্য দান হলো গাছ। কথায় আছে না, একটি গাছ হলো একটি প্রাণ। আর সেই গাছ আমাদের দৈনন্দিন জীবনে অনেকভাবে কাজে আসে। আর কখনো যদি আমরা শুনি এই গাছ প্রাণ দান করার বদলে প্রাণ হরণী হয়ে উঠেছে, তখন কি করব আমরা? ঠিক এই রকম একটি গল্প নিয়ে চলে এসেছি গল্প উইথ রায়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আরো নতুন নতুন গল্পের আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। শুরু করছি আজকের গল্প অভিজিৎ চক্রবর্তীর কলমে, আদিম দেবতার অভিশাপ। গল্পটি শুরু করার আগে সকলকে একটা কথা জানাই, লেখক অভিজিৎ চক্রবর্তী এই গল্পে কোনো ধর্মীয় আঘাত আনতে চায় না। গল্পটি সম্পূর্ণ কুসংস্কার মুক্ত, কোনো কুসংস্কারকে সমর্থন করে না। গল্পটি আর দেরি না করে তাহলে শোনা যাক। বেশ কিছুদিন একটানা কাজকর্মের পর অনেকেরই দেহে মনে ক্লান্তি জমে। ক্লান্তি কাটানোর জন্য অনেকে অনেক রকম উপায় অবলম্বন করেন। এদের মধ্যে বেশিরভাগই কোথাও না কোথাও বেড়াতে যান। রবীনবাবুও তাই। কিন্তু বেড়াতে গিয়ে উদয়স্ত চরকি পাক খাওয়া তার স্বভাবে নেই। তিনি কোথাও গিয়ে নিপাট বিশ্রাম চান। যেখানে যান সেখানেই পড়ে থাকেন। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা হিসেবে গত কয়েক মাস তাকে একটি অঞ্চলে প্রচুর খাটতে হয়েছে। ফলে দেহে মনের জমা ক্লান্তি ঝরাতে তিনি এখন এসেছেন নিঝুমতলা নামক একটা জায়গায়। নামটা অদ্ভুত, নিঝুমতলা। তবে নামের সঙ্গে জায়গাটার সাদৃশ্য আছে প্রচুর। চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে আদিবাসীদের এক গ্রাম। সারাদিন গাছের পাতায় বাতাসের ধাক্কায় ঝরঝর শব্দ আর পাখির কাকলিতে চতুর্দিক মুখরিত। ঘরের বাইরে বেরিয়ে কিছুক্ষণ কোনো দিকে চেয়ে থাকলেই যেন ঘুম পেয়ে যায়। এখানেই জঙ্গলের মধ্যে আদিবাসী গ্রামে রবীনবাবুর সহকর্মী ও বন্ধু সুমিত হালদার একবার কোনো কাজে এসেছিলেন। জায়গাটা তার এত ভালো লেগে যায়, সেখানে তিনি একটা বাড়ি বানিয়ে ফেলেন। একতলা ছোট্ট একটা বাড়ি, কিছুদিনের জন্য বিশ্রাম করার পক্ষে আদর্শ। রবীনবাবু বন্ধুর খালি বাড়িতেই এসেছেন বিশ্রামের জন্য। তবে তিনি শুধু বিশ্রামের জন্য আসেননি, তার একটু লেখালেখি করারও শখ আছে। এই নিঝুমতলার নিঝুম পরিবেশে সাহিত্য চর্চা করারও বাসনা তার। সেদিন দুপুরের খাওয়া দাওয়ার পর হাতে খাতা পেন নিয়ে বেরিয়ে পড়েছিলেন। বাড়ি থেকে কিছুটা যেতেই একটু ফাঁকা মতো জমি, তার একধারে একটা গাছের বেশ মোটা শুকনো ডাল পড়ে আছে। তিনি তার উপর বসে গল্প লেখার চেষ্টা করছিলেন, কিন্তু একটা গল্পের প্লটও মাথায় আসি আসি করেও আসছিল না। এমন সময় স্থানীয় আদিবাসীদের ভাষায় কেউ বলে উঠল, বাবু, গল্প লেখেন বুঝি? রবীনবাবু তাকিয়ে দেখলেন একজন বয়স্ক আদিবাসী ভদ্রলোক। কাজের সূত্রে রবীনবাবু বিভিন্ন আঞ্চলিক ভাষা একটু আধটু বুঝতে পারেন, এখানকার স্থানীয় ভাষাও তাই। ফলে বৃদ্ধের করা প্রশ্ন তিনি বুঝতে পেরেছেন। তিনি উত্তর দিলেন, কি গল্প বাবু? রহস্য গল্প। রহস্য গল্প? বাহ, বেশ বেশ। বৃদ্ধ যেন খুশি হয়ে ওঠে। একটু চুপ করে থেকে বৃদ্ধ বাচ্চা ছেলেদের মতো আবদারের সুরে বলল, এখানে এসে কি কি গল্প লিখলেন, একটা শোনান। রবীনবাবু একটু বিমর্ষ হয়ে বললেন, না, এখানে সে কিছু লেখা হয়নি, কোনো গল্প মাথাতেই আসছে না। লোকটি একটু অবাক হলো। রহস্য মাথাতে আসছে না? বলেন কি?
আরে এই জঙ্গল তো রহস্যের খনি। তাই নাকি? তা কেমন শুনি? শুনবেন? বৃদ্ধ খানিক ভাবলেন, তারপরে বললেন, আচ্ছা, আমার সঙ্গে আসুন তাহলে। কোথায়? বেশি দূরে না, এই কাছেই। ঝোপঝাড়ের মধ্য দিয়ে পায়ে চলা পথ। সেই পথ ধরে প্রায় মিনিট 5 হাঁটার পর তারা যেখানে এলেন সেখানে একটি পুরনো মন্দির। মন্দিরের হাত 5 ব্যাসার্ধের মধ্যে কোনো ঝোপঝাড় বা গাছপালা নেই। প্রায় কোমর সমান উঁচু ভিতরের উপর মন্দিরটি দাঁড়িয়ে। লোকটির পেছনে পেছনে সিঁড়ির 4-5টি ধাপ ভেঙে রবিনবাবু মন্দিরে উঠে এলেন। মন্দিরের কারুকার্য দেখে অবাক হয়ে গেলেন। মন্দিরের চূড়া উত্তর ভারতীয় মন্দিরগুলোর মতো, কিন্তু দেয়ালে দক্ষিণ ভারতীয় মন্দিরগুলোর মতো অসংখ্য মূর্তি। এই মন্দিরের অদ্ভুত গঠনশৈলী দেখে তিনি অবাক হয়ে গেলেন। জঙ্গলের মধ্যে এমন একটা মন্দির থাকতে পারে তিনি ভাবতেও পারেননি। তিনি যখন তন্ময় হয়ে মন্দিরটা দেখছিলেন সেই সময় বৃদ্ধটি বললেন, এই মন্দির সম্বন্ধেও কিন্তু রহস্য কিছু কম নেই। কিরকম? এই মন্দির জঙ্গলের অধিবাসীদের রক্ষাকর্তা। এখানে জঙ্গলের অধিবাসীরা এলে তাদের কিচ্ছু হয় না, কিন্তু বাইরের মানুষ যারা আসে তারা আর ফিরে যায়নি। ফিরে যায়নি কেন? কোথায় গেল তারা? তারা যে কোথায় গেল তা জানা যায়নি। বলতে পারেন যে তারা একরকম ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ? হ্যাঁ, তাছাড়া কি? এই জঙ্গলে বাঘ ভাল্লুক নেই যে খেয়ে ফেলবে। শিয়াল টিয়াল বা বিষধর সাপ আছে বটে, কিন্তু তাদের পাল্লায় পড়লে তো অন্তত লাশটা মিলতো, তাও তো পাওয়া যায়নি। বিলকুল উধাও। সত্যি তাজ্জব ব্যাপার। সেদিন আরো কিছুক্ষণ সেখানে কাটিয়ে রবিনবাবু ফিরে এলেন। পরদিন সকাল থেকেই তার অনুসন্ধিৎস মন মন্দিরের দিকে আকৃষ্ট হচ্ছিল। দুপুরে লাঞ্চের পর তিনি খাতা পেন সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। আজকে মন্দিরের দিকেই চললেন। মন্দিরে পৌঁছে তিনি সবকিছু খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। মন্দিরটা যে কোন দেবতার সেটা বোঝা যায় না। ভিতরে কোনো বিগ্রহ নেই। সবচেয়ে মজার ব্যাপার, পরিত্যক্ত মন্দির, কিন্তু ধুলো ছাড়া আর কোনো ময়লা বা আবর্জনা নেই। বৃদ্ধ মানুষটি কালকে বলেছিলেন যে এই মন্দিরে বহুকাল কেউ আসেনি। কেউ যদি নাই আসবে তবে এত পরিষ্কার থাকে কিভাবে? মন্দিরের দেওয়াল বেশ চওড়া এবং পোড়া ইটের তৈরি। মন্দিরের ভিতরের দেয়ালে কোনো কারুকার্য নেই। বাইরের দেয়ালে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মূর্তি খোদাই করা আছে। সবগুলোই মানুষের মূর্তি। কোনো পশু বা উদ্ভিদের চিহ্ন মাত্র নেই সেখানে। মূর্তিগুলো দেখতে দেখতে রবীন্দ্রবাবু খেয়াল করলেন যে এগুলোর বিষয়বস্তু সাধারণ নয়। ভারতের বিভিন্ন মন্দিরের দেয়ালে যেসব মূর্তিগুলো পাওয়া যায় সেগুলো সবই পৌরাণিক চরিত্র। সেই চরিত্রগুলোকে ভারতের বিভিন্ন অঞ্চলে যে বিচিত্র এবং বিপুল ঐশ্বর্যপূর্ণ সাহিত্য সম্ভার আছে তার কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে। কিন্তু এই মূর্তিগুলো সেরকম নয়। এদের সাথে পৌরাণিক বা ঐতিহাসিক কোনো যোগসূত্রই ধরা যাচ্ছে না, বরং মূর্তিগুলোর গড়ন এবং তাদের পোশাক আশাক অত্যন্ত হাল ফ্যাশনের মনে হচ্ছে। কিন্তু তা কিভাবে সম্ভব? মন্দিরের ইটগুলো রবীন্দ্রবাবু দেখছেন। শুধু ইট কেন, মন্দিরের প্লাস্টার, মন্দিরের ভিতের নকশা সব দেখে রবীন্দ্রবাবুর অভিজ্ঞ চোখ বলে দিচ্ছে এ মন্দির অনেক পুরনো। নিশ্চয়ই পুরনো মন্দিরের গায়ে পরবর্তীকালে এই মূর্তিগুলো বসানো হয়েছে, না হলে এ তো অসম্ভব। বেশ কয়েকটা মূর্তি দেখা যাচ্ছে শার্ট প্যান্ট পরা মানুষের মূর্তি। সেই বৃদ্ধ মানুষটি যতই বলে থাকুক না কেন যে এখানে কেউ আসে না, কথাটা সত্যি নয়। ভাবতে ভাবতে রবীন্দ্রবাবু মন্দিরের দেয়ালের বাইরের গায়ের প্লাস্টার এবং মূর্তিগুলো হাত দিয়ে পরীক্ষা করতে লাগলেন। অন্য পুরনো মন্দিরের প্লাস্টার যেমন হয় এও তেমনই। আশ্চর্য, প্লাস্টার তো নতুন বলে মনে হচ্ছে না। মূর্তিগুলোতে হাত দিয়ে তিনি আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন।
এ কোন উপাদান? কোনো শক্ত জিনিসের ওপর খুব পাতলা বরাবর চাদর আঁটো ভাবে আটকে দিলে যেমন মনে হয়, এও তো তেমনি লাগছে। রবীনবাবু যতই মূর্তিগুলো দেখছেন ততই অবাক হচ্ছেন। অদ্ভুত সুন্দর মূর্তিগুলো, উচ্চতায় ফুট দেড়েকের হবে, কিন্তু নিখুঁত। প্রতিটা মূর্তি কোনো না কোনো কাজে ব্যাপৃত। মনে হচ্ছে কারো কোনো কাজ করার খণ্ড মুহূর্তে তোলা কোনো ছবি। প্রতিটা সূক্ষ্ম রেখাও অত্যন্ত স্পষ্ট। প্রাচীন হোক বা অর্বাচীন, এ অতি উচ্চমাত্রার শিল্পকর্ম সন্দেহ নেই। আজ পর্যন্ত এই মন্দির কারো চোখে পড়েনি কেন? প্রাচীন মন্দিরের গায়ে খোদাই করা অত্যন্ত গর্হিত কাজ, কিন্তু এই শিল্পী যদি নবীন হন, শুধুমাত্র অপরাধের কারণে তার এত বড় শিল্পকর্ম প্রকাশ করেননি। সত্যি আশ্চর্য ব্যাপার। বৃদ্ধ ভদ্রলোকটি বলেছিলেন যে এই জঙ্গলে অনেক রহস্য আছে। রহস্য থাকুক আর নাই থাকুক, আশ্চর্যজনক জিনিস যে আছে তাতে সন্দেহ নেই। পরের দিন রবীনবাবু লাঞ্চের আগেই মন্দিরের দিকে রওনা দিলেন। মূর্তিগুলো তাকে যেন খেপিয়ে তুলেছে। তিনি এগুলো পরীক্ষা করে দেখতে চান, তাই তিনি আজ সঙ্গে একটা ব্যাগ নিয়ে চলেছেন। ব্যাগে আছে কিছু ছোট ছোট যন্ত্রপাতি। পুরনো কোনো স্থাপত্যের উপাদান ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য কিভাবে স্যাম্পেল সংগ্রহ করতে হয় তা রবীনবাবু জানা। রবীনবাবু অত্যন্ত যত্ন সহকারে একটি মূর্তি থেকে কিছুটা উপাদান সংগ্রহ করে একটি প্লাস্টিকের কৌটোয় পুরে ব্যাগে রাখলেন। কাজটা অত্যন্ত সাবধানতার সাথে করতে হয়েছিল, যাতে মূর্তিটার কোনো ক্ষতি না হয়। তাই তিনি বুঝতেই পারেননি যে পেছনে কি একটা হচ্ছে। ব্যাগ নিয়ে পেছনে ঘুরতে দেখতে পেলেন সেদিনের সেই বৃদ্ধ জলজলে চোখে তার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে যেন ঘৃণা, সন্দেহ, রাগ, ক্রূরতা সবই মেশানো। বৃদ্ধ ক্ষোভের সুরে বললেন, আপনি এই পবিত্র মন্দিরের ক্ষতি করছেন। রবীনবাবু হেসে বললেন, আরে না না, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই এই মূর্তিগুলো কিসের তৈরি। বৃদ্ধ একটু মুচকি হেসে অন্যদিকে চাইলেন। রবীনবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এটা কোন দেবতার মন্দির? আরে এই জঙ্গলের মধ্যে এটা এলোই বা কি করে? বৃদ্ধ বললেন, এটা এই অঞ্চলের আদিবাসীদের অনেক পুরনো একটা মন্দির। এই দেবতা এই জঙ্গলের রক্ষাকর্তা। এই জঙ্গলে একসময় আদিবাসীদেরই রাজত্ব ছিল। সম্পদের লোভে শহুরে বাবুরা সব শেষ করে দিয়েছে। এখনো তারা জঙ্গল শেষ করে দিচ্ছে। রবীনবাবু একটু অবিশ্বাসী সুরে বললেন, আদিবাসীদের মন্দির? এই অঞ্চলের আদিবাসীরা কি মন্দির তৈরি করত? বৃদ্ধ হঠাৎ যেন খেপে গেলেন। মন্দির বলতে কি বোঝেন আপনি? আপনারা তো শুধু ইট কংক্রিটের জঙ্গলই করতে পারেন। একটা ঘরের মধ্যে বিগ্রহ বসালেই বুঝি শুধু মন্দির হয়? হ্যাঁ। বলেই বৃদ্ধ হন হন করে জঙ্গলের মধ্যে চলে গেলেন। রবীনবাবু তাকে আর দেখতেই পেলেন না। অবাক হয়ে গেলেন তিনি। বৃদ্ধ হঠাৎ খেপে গেলেন কেন? সেদিন লাঞ্চের পরেই সুমিত এসে হাজির। বললেন, 3 দিনের ছুটি পেলাম রে, তাই চলে এলাম। বিকেলের দিকে দুই বন্ধু জমিয়ে গল্প করতে লাগলেন। রবীনবাবু বললেন, আচ্ছা সুমিত, তুই তো এখানে অনেকবার এসেছিস, তুই নিশ্চয়ই জঙ্গলটা খুব ভালোভাবে চিনিস। সুমিতবাবু হেসে মাথা নেড়ে বললেন, আমি হুজুকের বসে এখানে একটা থাকার জায়গা করেছি ঠিকই, কিন্তু আমি এখানে 2-2 বেশি আসেনি। তা আবার প্রতিবারই 2-1 দিন থেকেই ফিরে যেতে হয়েছে, ফলে জঙ্গলটা আমি ভালো চিনি না। এই জঙ্গলে একটা মন্দির আছে, সেটা কি তুই জানিস? মন্দির? হ্যাঁ, এখান থেকে খুব বেশি দূরে নয়, তবে নির্মাণ শৈল অদ্ভুত ধরনের খুব। তাই নাকি? যাবি নাকি সেখানে? হ্যাঁ অবশ্যই, কিন্তু তুই সেই মন্দিরের খোঁজ পেলি কিভাবে? রবীনবাবু সব ঘটনা খুলে বললেন। সুমিতবাবু বললেন, স্যাম্পেল কালেক্ট করছিস? কই দেখি। কৌটো খুলে দেখা গেল ইতিমধ্যেই সেই স্যাম্পেল মিহি ধুলোয় পরিণত হয়েছে।
রবীনবাবু শুধু বললেন, আশ্চর্য ব্যাপার তো, এটা কি করে সম্ভব হলো? দুই বন্ধুই বুঝতে পারলেন যে মন্দিরটি ভারতের আর সব মন্দিরের থেকে অন্য ধরনের। এই মন্দির আবিষ্কার করা ভারতের শিল্প স্থাপত্যের ইতিহাসে এক নতুন দিক হতে পারে। দুই বন্ধু উৎসাহে একেবারে টকবক করে ফুটতে লাগলেন। ঠিক হলো পরদিন সকালেই দুই বন্ধুতে মিলে কাজে লেগে যাবেন। সব সলা পরামর্শ করতে অনেকটা সময় লাগলো, ফলে রাতের খাবার খেয়ে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেল। এই বাড়িটা খুব ছোট হলেও দুটো শোবার ঘর আছে। দুই বন্ধুতে আলাদা দুটো ঘরে শুলেন। দুটো ঘরেরই দরজা খুললে একেবারে উঠোনে নেমে আসা যায়। রবীনবাবু শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। একেবারে গভীর ঘুম। ঠিক কতক্ষণ ঘুমিয়েছেন জানা নেই। একসময় মনে হলো কি যেন একটা অস্বস্তি হচ্ছে। খুব অস্বস্তি নিয়ে ঘুমটা ভেঙে গেল। চারিদিকে তাকিয়ে দেখলেন দেয়ালে দু একটা ছিদ্র দিয়ে ঘরে চাঁদের আলো ঢুকেছে। তাতে ঘরের অন্ধকারটা কেটে গিয়ে এক অদ্ভুত ছায়া ছায়া পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু ঘরের ভিতরে অস্বাভাবিক কিছুই নেই। একটা চাপা খুটখুট শব্দ হচ্ছে। ইঁদুর টিঁদুর মনে হয়। একটা বড় শ্বাস ছেড়ে তিনি পাশ ফিরে শুতে যাবেন, এমন সময় শুনতে পেলেন মনে হলো কেউ যেন ফিসফিসিয়ে ডাকছে, রবিন, রবিন, শুনছ? রবিন, আমার ডাক শুনতে পাচ্ছ? রবিন? কে? এই যে আমি, তোমার দরজার বাইরে। দরজা খোলো, শুনতে পাচ্ছ? রবীনবাবু বুঝতে পারলেন যে দরজার বাইরে থেকে কেউ ডাকছে। তিনি এতক্ষণ যেটাকে ইঁদুরের শব্দ ভাবছিলেন সেটা আসলে দরজার মৃদু টোকা। ধুর, এত রাতে আবার কে এলো? জঙ্গলের এত ভিতরে ইলেকট্রিসিটি পৌঁছানোর কোনো সম্ভাবনাই নেই। এখন ঘুম চোখে হ্যারিকেন জ্বালানো একটা বড় হাঙ্গামার কাজ। রবীনবাবু অন্ধকারেই হাতড়ে হাতড়ে দরজা খুলে ফেললেন। সময়টা সম্ভবত পূর্ণিমা। সমগ্র বিশ্ব চরাচর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। সামনেই দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধ। রবীনবাবু একটু অবাক হলেন। ঘুম জড়ানো গলায় তিনি বললেন, আরে আপনি? আপনি মন্দিরের রহস্য উদ্ঘাটন করতে চান, তাই না? রবীনবাবু একটা হাই তুলে বললেন, রহস্য কিনা জানি না, তবে অদ্ভুত তো বটেই, সেটা অবশ্য জানতে চাই। তবে আমার সঙ্গে আসুন। এই সময়? হ্যাঁ, এটাই তো সঠিক সময়। রাত। মনের মধ্যেও দিন রাত আছে। সেই রাতে লুকানো থাকে লোভ। সেই লোভ থেকে হয় পাপ, আর পাপ থেকে মৃত্যু। বৃদ্ধের কথার মাথা মুন্ডু রবীনবাবু কিছুই বুঝতে পারলেন না। তিনি বললেন, ওই মন্দিরের প্রতি কৌতূহলী তো ঠিকই, কিন্তু আমার কোনো লোভ নেই। আবিষ্কারের লোভ নেই? নাম খ্যাতির লোভ নেই? রবীনবাবু কিছু বলতে গেলেন, কিন্তু বলতে পারলেন না। বৃদ্ধের দুই চোখ যেন জ্বলে উঠেছে। খুব দৃঢ় কণ্ঠে তিনি যেন হিসিয়ে উঠলেন, সময় চলে যাচ্ছে, আপনি আসুন আমার সঙ্গে, তাড়াতাড়ি আসুন। রবীনবাবু কেমন যেন হয়ে গেলেন। বৃদ্ধ ঘুরে জঙ্গলের দিকে চলতে শুরু করলে তিনিও যন্ত্রের মতো বৃদ্ধের পিছনে পিছনে যেতে লাগলেন। বন্ধু সুমিত বাবুকে যে ডাকবেন তা তার মনেও থাকলো না। একবার মনে হলো যেন পথ চলছেন না, ছায়ামূর্তির মতো সরে সরে যাচ্ছেন। একবার মনে হলো, কে এই বৃদ্ধটি? এত রাতে কি দেখাতে এসেছে এই বৃদ্ধ? আমাকে কি কোথাও নিয়ে যাচ্ছে? আর নিয়ে যাচ্ছেই বা কোথায়? কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যেই তারা সেই মন্দিরের সামনে এসে উপস্থিত হলেন। বৃদ্ধের পিছন পিছন
রবীনবাবু সেই 3-4 ধাপ সিঁড়ি পেয়ে উপরে উঠে এলেন। পিছন ঘুরে রবীনবাবুকে সেখানে দাঁড়াতে বলে বৃদ্ধ মন্দিরের ভিতরে ঢুকে গেলেন। কাছেই কোনো এক রাতচরা পাখি প্রচন্ড শব্দে ডেকে উঠল। সেই শব্দে চটকা ভেঙে গেল রবীনবাবু। তাকিয়ে দেখলেন মন্দিরের চারিদিকে অনেক গাছ, গভীর জঙ্গলের মধ্যে এই মন্দির। এ কি, এত গাছ এলো কোথা থেকে? তিনি তো মন্দিরের চারপাশ ফাঁকা দেখেছিলেন। একটা অন্যরকম শব্দ কানে যাওয়ায় তিনি মন্দিরের ভিতরের দিকে তাকালেন, যেখানে চাঁদের আলো পড়ে পরিষ্কার দেখা যাচ্ছে। মন্দিরের ভিতরে বিগ্রহ স্থানে উঠে দাঁড়িয়েছেন সেই বৃদ্ধ। ঘুরে দাঁড়িয়েছেন তার দিকে, মুখে ব্যঙ্গের হাসি, কিন্তু চোখ দুটো জ্বলছে। রবীনবাবু আতঙ্কিত হয়ে দেখলেন বৃদ্ধ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছেন গাছে। একটা বিরাট বড় গাছ মন্দিরের ছাদ ফুঁড়ে উঠছে। মন্দির ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সেই বিরাট গাছের ডালপালা। সেই ডালগুলো থেকে নেমে আসছে অসংখ্য ঝুড়ি। আর মন্দিরের সেই 1.5 ফুট উচ্চতার মূর্তিগুলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এক একটা মূর্তি যেন প্রমাণ সাইজের মানুষের নরকঙ্কালে পরিণত হচ্ছে। জামা কাপড় পরা নরকঙ্কালগুলো ঝুলতে লাগলো সেই গাছের ঝুড়িতে। ওহ, কি বিভৎস সেই দৃশ্য! আচমকা রবীনবাবুর মনে হলো সাপের মতো কিছু একটা তার গায়ে পেঁচিয়ে যাচ্ছে। তিনি তাকিয়ে দেখলেন সেটা একটা ঝুড়ি উপরের ডাল থেকে নেমে এসেছে। তিনি সেটা খোলার চেষ্টা করতে লাগলেন। অনেক ধস্তাধস্তি করেও তিনি সেটা খুলতে পারলেন না। উল্টে আরো 3-4টে ঝুড়ি নেমে এসে তার হাত পা পেঁচিয়ে ধরতে লাগলো। তিনি শক্তিতে আর পেরে উঠছেন না। একটা ঝুড়ি যেন গলা পেঁচিয়ে গেছে। সেটা ধীরে ধীরে আরো শক্ত হতে লাগলো। নিঃশ্বাস নিতে পারছেন না তিনি। দম যেন বন্ধ হয়ে আসছে। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সারা জঙ্গলের গাছগুলো যেন ফিসফিসিয়ে বলছে, লোভী পাপী হলো মৃত্যু, লোভী পাপী হলো মৃত্যু, লোভী পাপী হলো মৃত্যু। সকালে ঘুম ভেঙে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন সুমিতবাবু। দেখলেন বন্ধুর ঘরের দরজা খোলা। রবীনবাবু কাছাকাছি কোথাও আছেন, এখনই চলে আসবেন এই ভেবে তিনি নিজের কাজ করতে লাগলেন। কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও রবীনবাবু ফিরলেন না। সুমিতবাবু চিন্তা করতে লাগলেন। আরো কিছুক্ষণ পর যখন রবীনবাবু ফিরলেন না, তখন সুমিতবাবু আর স্থির থাকতে পারলেন না। মন্দিরের রাস্তাটা সুমিতবাবু চেনেন না। তাকে স্থানীয় মানুষের সাহায্য নিতে হবে। কিন্তু তিনি যখন গ্রামের মানুষদের সবটা বললেন, শুনে তাদের মুখ শুকিয়ে গেল। তারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করতে লাগলেন। একজন বললেন, ওখানে কোনো মন্দির নেই বাবু সাহেব। মন্দির নেই? না, ওটা একটা খুব জাগ্রত প্রাচীন দেবতার থান আছে। এই দেবতা জঙ্গলের রক্ষাকর্তা। তিনি এই জঙ্গলের জীবজন্তু, গাছপালা, এমনকি আদিবাসীদেরও কিছু বলেন না। কিন্তু বাইরে থেকে কেউ এখানে এলে ওই দেবতার কূপ পড়ে তার উপরে। আমি এসব কথা পরে শুনবো, তোমরা আগে আমাকে নিয়ে চলো সেই মন্দিরে। মন্দির সত্যিই নেই বাবু। যারা বাইরে থেকে আসে তারাই শুধু ওই মন্দির দেখতে পায়। তারা ওই মন্দির থেকে আর ফেরত আসে না। সেখানে আসলে আছে একটা গাছ। সেই গাছে ঝুলে আছে সেই সব মানুষের কঙ্কাল। সুমিতবাবু অধৈর্য হয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, এবার সবাই চলো সেই গাছটার কাছে। সেই লোকটি আবার বললেন, আমরা সেখানে বছরে একবার পূজা দিতে যাই। অন্য সময় যাওয়া বারণ আছে আমাদের। তোমরা তাহলে আমাকে পথটা দেখিয়ে দাও, আমি একাই যাব।
সুমিতবাবু একাই গেলেন সেই পথে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছালেন সেই মন্দিরে। মন্দিরের সৌন্দর্যে বিভস্ম হওয়ার মতো মনের অবস্থা না থাকলেও তিনি চমৎকৃত হলেন। সিঁড়ির ধাপ বেয়ে উঠে এলেন মন্দিরের সামনে। মূর্তিগুলো নজরে এলো তার। সবকটা একই সাইজের, প্রায় 1.5 ফুট। রবিন যেমন বলেছিল হুবহু মিলে যাচ্ছে। সবকিছু ভুলে মূর্তিগুলো দেখতে থাকলেন তিনি। একটা মূর্তিতে চোখ আটকে গেল তার। হুবহু রবিনের মূর্তি। গতকাল রাতে যে পোশাক পরেছিল সেগুলোই পরা, শুধু আকারে ছোট। রবিনের হাতে ধরা একটা ক্ষুদ্র খাতা এবং কলম। সুমিত কাছে গিয়ে দেখতে পেলেন খাতায় ছোট ছোট অক্ষরে লেখা আছে রহস্য গল্প। পায়ের নিচের মাটি দুলতে শুরু করেছে যেন। এ কি দেখছেন তিনি? এও কি সম্ভব? একটু পরে তিনি খানিকটা ধাতস্থ হলেন। মনে মনে সংকল্প করলেন এর একটা বিহিত করতেই হবে। তখনই মনে হলো এই মন্দিরের ছবি তুলতে হবে। ক্যামেরাটা তার বাড়িতে ব্যাগের ভিতর আছে। ভাবলেন যাই ক্যামেরাটা নিয়ে আসি। পিছনে ঘুরতেই দেখতে পেলেন একজন আদিবাসী বৃদ্ধ জলজলে চোখে তার দিকে তাকিয়ে আছে। সুমিত কিছু বলার আগেই বৃদ্ধ বলে উঠলেন, আপনি এই পবিত্র মন্দিরের ক্ষতি করছেন বাবু, ক্ষতি করছেন। এতক্ষণ শুনছিলেন অভিজিৎ চক্রবর্তীর কলমে আদিম দেবতার অভিশাপ। কেমন লাগলো আজকের গল্প? ঝটপট কমেন্ট করে জানান গল্পের কোন জায়গাটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। পরবর্তী পর্বে শুনবেন আরো একটি হাড়হীন করা গল্প। আজকের মতো এইটুকু। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।